السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا مجيدا إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر ورتل القرآن ترتيلا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সহি বিশুদ্ধ কুরআন তাজবিদ শিক্ষা এই কোর্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা আজকে দ্বিতীয় ক্লাসের সামারি আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের প্রথম ক্লাসের সামারি আলোচনা হয়েছিল 1 থেকে 6 নম্বর মাখরাজ, আর আজকে আমরা 7 থেকে 17 নম্বর মাখরাজ ইনশাআল্লাহ কমপ্লিট করব। 7 নম্বর মাখরাজ আমরা পড়ব খুবই খেয়াল করে। 7 নম্বর মাখরাজ এখানে লেখা আছে জিহ্বার ডান অথবা বাম কিনারার উপরের দাঁতের মাড়ির গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। এই তো এখানে ফোঁটা দেওয়া আছে লাল কালিতে। আমরা জিহ্বার পার্শ্ব কিনারার উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাবো, দিয়ে বলবো বদে 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 বদে, এভাবে পড়বো। জের জাবার পেশ দিয়ে পড়বো। এটা 3 আলিফ হয়, 3 আলিফ উচ্চারণ করতে হয় বদ, আর শেষে কলকলা বদে। কলকলা মানে মাখরাজে ধাক্কা লেগে ফিরে আসবে আবার কথাটা, যেমন বদে দে দে এরকম আওয়াজ আসছে, এটাই হলো কলকলা বদে। ব্যাস, 3 আলিফ লম্বা করে বদে ছেড়ে দিলাম। এর মাখরাজ হচ্ছে জিভের পার্শ্ব কিনারা ডান অথবা বাম দিকের উপরের দাঁতের মাড়ির গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। আমাদের বইয়ে যেটা দেওয়া আছে এটা আমরা এখানে লেখা আছে, আমরা দেখতে পারবো। বদ জিহ্বার কিসে? জিহ্বার গোড়ার জিহ্বার পার্শ্ব কিনারা, জিভের পার্শ্ব কিনারা এবং তার বরাবর উপরে দাঁতের মাড়ির গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় দদে। ব্যাস, বদ হালকা চাপ দিয়ে পড়তে হবে। জদ জদ এইভাবে হবে না, হ্যাঁ, জদ এরকম পড়া যায় না। দদ দাল দিয়ে, হ্যাঁ, দদ এটাও পড়া যাবে না। ব ব দদ জেবার ব, দদ জের দুই, দদ বেশ বো, ব দিয়ে বো, এটা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা এবার 8 নম্বর মাখরাজ যাই। জিভের আগা, জিভের পার্শ্ব কিনারা ছিল 7 নম্বরে, মানে দদ জিভের পার্শ্ব কিনারা ছিল, কিন্তু আমরা এখন বলবো জিভের আগা, মানে এই তো এই জিভের আগাটা ওপরের 8টি দাঁতের সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। 8টি দাঁতের এবং ওপর তালুতে লাগবে, দিয়ে উচ্চারণ হবে ল্যাম। এটাও 3 আলিফ, ল্যাম 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। ল্যাম এই অক্ষরটি চিকন করে শ্বাস বন্ধ করে পড়তে হবে, ল্যাম। ব্যাস, আর দদ মোটা করে শ্বাস বন্ধ হবে। হ্যাঁ, দদ জেবার দ যেটা বললাম, দদ জের দুই, দদ বেশ দো, দদে দো। লাম জেবার লা, লাম জের লি, লাম পেশ লু, লালি লু, লালি লু। এটা সিম্পল, এটা সবাই পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, এবার আসি আমরা 9 নম্বরে। কি লেখা আছে 9 নম্বরে? এটাও সিম্পল, খুবই সহজ ভাষায় আমরা বলতে পারি, নিজস্ব ভাষায়। জিভের আগা এবং ওপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। দাঁতের সঙ্গে লাগবেই,
কিন্তু আমরা পরিভাষাটা মুখস্থ করব কি জীবের আগা এবং ওপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। ব্যাস, 6টি দাঁত না লিখলেও অসুবিধা নেই। হ্যাঁ, জীবের আগার কিনারা আর ওপরের দাঁতের ওপর তালুর সঙ্গে লাগিয়ে দিলেই উচ্চারিত হয়ে যাবে ইনশাল্লাহ। নুন আপনি লাগান, ভালোভাবে লাগাবেন এবং বুঝবেন নিজে নিজে যে হচ্ছে আমার না হচ্ছে না। যখন হয় না বা বুঝতে পারি না তখন আমরা ভালোভাবে উচ্চারণ করব। আবার নুন 3 আলিফ টান দিয়ে পড়বো, নুন। আর নুনটাকে যদি 1 আলিফ টান দিয়ে পড়ি তাহলে কেমন হয়? নুন, নুন। আর যখন 3 আলিফ পড়বো তখন নুন ধরে রেখে পড়বো, তাহলে এটা 3 আলিফ বোঝাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার জবর জের পেশ দিয়ে পড়ি। নুন জবর না, সিম্পল। নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, নানিনু, নানিনু, নানিনু হয়ে গেল। ব্যাস। আর 10 নাম্বার হচ্ছে জিবের আগার উল্টো পিঠ, সামনে ওপরের দাঁতের গোড়া সহ কিছুটা তালুতে লাগবে, দিয়ে উচ্চারিত হবে র। আমরা সঠিক ভাষাতে এটা নিজের ভাষায় আমরা বলি, সেটা কি? জিবের আগার উল্টো পিঠ এবং ওপর তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় র। ব্যাস, এটা বললেই চলে। জিবের আগার উল্টো পিঠ শুধুমাত্র আমরা কি মুখস্থ করবো? জিবের আগার উল্টো পিঠ ওপর তালুর সঙ্গে লাগিয়ে দিলেই র কথাটি উচ্চারণ হয়। এই তো, ওপর তালু, জিবের আগাটা ওপর তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় র। র 1 আলিফ টানতে হবে। হ্যাঁ, এটা 3 আলিফ দেওয়া যাবে না, র পড়া যাবে না, র হয়ে গেল। এটাই সঠিক উচ্চারণ। র, র যাবার র, রজের রি, রি রি, র পেশ রু, রারি রু, রা রি রু। এটা যদি না হয়, আমি বললাম রারি রু, কেন বললাম আমি বলে দিচ্ছি। এটা পুরো অক্ষরের মধ্যে পড়ে, আমরা পুরো অক্ষর পড়বো ইনশাল্লাহ। পুরো অক্ষরগুলো 3 ক্লাসে পড়বো। আজকে দ্বিতীয়, তার জন্য আজকে একটু বোঝাচ্ছি। যখন রয়ের ওপর জবর আসবে তখন শুধুমাত্র রই উচ্চারণ হয়। রজের রি, র পেশ রু, রারি রু হবে না, কারণ 8টা অক্ষর আছে, পুরো অক্ষর বলা হয়। ওই অক্ষরগুলোর উপরে যদি জবর আসে তাহলে রা হয় না বা আকার হয় না। এই যে আকারটা দিলাম এক্সট্রা করে, এটা হয় না, শুধুমাত্র ওই অক্ষরটার উচ্চারণ হয় র, রি, রু, র রি রু, র রি রু, রা রি রু হবে না, রা রি রু। যদি এখানে কুইজ আসে র যাবার রা, রজে রি, র পেশ রু, কথাটি সঠিক, তাহলে ভুল হবে। কথাটি ভুল, সঠিক না। কথাটি কি? সঠিক না, ভুল। আমরা তৃতীয় ক্লাসে ইনশাল্লাহ আরো ক্লিয়ার করে নেব। র যাবার র, রজে রি, র পেশ রু, ইনশাল্লাহ হয়ে গেল। তারপরে আমাদের আসছে বইয়ের চ্যাপ্টারে আসি, 11 নম্বর মাখরাজ। 11 নম্বর মাখরাজ হচ্ছে কি? জিবের আগা এবং সামনে উপরে 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় তা দল ত, তা দেল ত। তা শক্ত আওয়াজে পড়তে হয়, আর পড়তে হয় দেল পাতলা আওয়াজে, কিন্তু 3 আলিফ। ত 1 আলিফ টানবো, দেল 3 আলিফ টানবো, এবং তা 1 আলিফ টানবো। মাঝখানে শুধুমাত্র একটা দেল 3 আলিফ পরিমাণ ঢুকে আছে, টানার মানে টান দিয়ে পড়ে উচ্চারণ করতে হয় 3 আলিফ। জি, তা যাবার তা, তাজের তি, তা পেশ তু, তাতিতু। তাতিতু মানে জবর জের পেশ যখন দিব হারাকাত দিয়ে পড়বো তখন তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ, তাতিতু, দাদিদু, ততিতু। হ্যাঁ, এবার আসছে ত কেন হলো তা? ত যাবার তা আবার পড়তে পারলাম না কেন? তা কেন পড়তে পারলাম না? শুধুমাত্র ত পড়তে হলো, শুধুমাত্র ত পড়তে হলো। ত, ত তুই তু, ত তুই তু। আর দা দি দু, আর তাতি তু। যখন 2 নক্তাওয়ালা তা আসবে তখনই শুধুমাত্র তা বলতে পারবো, তয়াকার তা। আর যখন তয়ের পরে ত যখন আসবে, ত ত এইরকম চিহ্ন করে, তখন কি হবে না? আকার হবে না, শুধুমাত্র ওই অক্ষরের উচ্চারণ হবে ত, ত।
তজের ত যাবার তজের তুই তপেশ তু ততি তু ব্যাস। দাল যাবার দাল জের দি দাল পেশ দু দাদি দু হয়ে গেল আমাদের। এবার 12 নাম্বার আমরা মাখরাজে আসছি ইনশাল্লাহ। 12 নাম্বার মাখরাজ হচ্ছে জীবের আগা এবং সামনে উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা আমরা করেছিলাম ক্লাসে এবং প্রশ্নটা করব, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। এটা নরম আওয়াজে তিনটাই অক্ষর পড়তে হয়। যদি এখানে আসে একটা অক্ষর সা, কেমন আওয়াজে পড়তে হয়, তখন আমরা উত্তর দেবো নরম আওয়াজে পড়তে হয় সা সি সু জবরজের পেশ দিয়ে। আর যখন জাল আসবে তখন জাল যাবে জাল জের দি জাল পেশ জু জি জু। জ আসবে যখন তয়ের পরে জ, তখন পড়বো আমরা জ জি জু জ জ। অন্তস্থ জ হয় জ বলা যাবে না, জ জ জ জি জু জ জি জু। আর যখন জাল আসবে জাল 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 বলি আমরা, জাল জাল না হয় জেল 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 তা সা জেল জ, জীবের আগা এবং সামনে উপরে দুই এবং নিচের দুই, সরি জীবের আগা এবং সামনে উপরে দুই দাঁতের আগা, জীবের আগা এবং সামনে উপরে দুই দাঁতের আগা, এখানে চিহ্নটা দেখলেন। হ্যাঁ, এটা ছিল আপনার কই জীবের আগা এবং এখানে আছে জীবের আগা, জীবের আগা এবং সামনে দুই দাঁতের আগা, এই দুই দাঁতের আগা এবং জীবের আগাতে থেকে লাগিয়ে উচ্চারিত হয় সা জাল জ সা জাল জ সা 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 জাল জ সা জাল জ সা জাল জ। সা যাবার সা জের সি সা পেশ সু সা সি সু। জাল যাবার জাল জের জি জাল পেশ জু জা জি জু। জ যাবার জ জের জি জ পেশ জু জ জি জু। জা জি জু হবে না, হ্যাঁ জা জি জু হলে এটা হয়ে যাবে, এটা জ জি জু এটা হবে জ জি জু, আর জা জি জু এটা জ জি জু এটা জা জি জু এটা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার আমরা আসি 13 নম্বর মাখরাজে, জা সিন সদ। এই 13 নম্বর মাখরাজে এটা আওয়াজ হয় জীবের আগা এবং সামনে ওপরে এবং নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। জীবের আগাটা সামনে উপরের এবং নিচের দুই দাঁতের আগা, জীবের আগা এবং সামনে দুই দাঁতের আগা, নিচের দুই দাঁতের আগা। এখানে ছবিটা দেওয়া আছে, আমরা দেখে নিই। এখানে দেওয়া আছে নিচের শুধুমাত্র দেওয়া আছে নিচে, কিন্তু ওপরে হালকাও ঠেকাতে হবে। হ্যাঁ, নিচে বেশি ঠেকবে নিচে, কিন্তু ওপরে হালকা দিয়ে যা কাঁপিয়ে বলবো, ড্রপ মানে কি হালকা কাঁপবে, ভাইব্রেট হবে। হ্যাঁ, যা যা যাবার যা জের জি যা পে জু যা জি জু যা জি জু। এবার যদি আমরা সিন দিয়ে উচ্চারণ করি, সিন যাবার সা, সিন যে সি সিন পে সু সা শিশু সা শিশু সা শিশু। আর যদি সদ নিয়ে আসি তাহলে সদ যাবার সদ জের সুই সদ বেশ সু 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 সিন বেশ সু সু সদ বেশ সু। দুটোর মধ্যে একটু পার্থক্য হবে জি। সদ জের সুই সদ বেশ সু, সদ যাবার স স সুই সু সা শিশু। এটা শুধুমাত্র সা শিশু আর এটা স শিশু। এটা আমরা পরের ক্লাসে ইনশাল্লাহ আরো ক্লিয়ার করে নেবো যে এর দুটার মধ্যে কি মানে কিভাবে উচ্চারণ আরো সঠিকভাবে করা যায়। ইনশাল্লাহ আমরা পরের ক্লাসে শিখবো। জি, মাখরাজ হচ্ছে জীবের আগাটা ওপরে দুই এবং নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে যা হালকা ভাইব্রেট করে যা পড়তে হয়। সিন পাতলা করে বের করতে হবে একদমই, সিন সিন সা সিনজের সি সিন বেসু সা শিশু সা শিশু এভাবে। আর সদ যাবার স ওয়াকার হচ্ছে স, শুধুমাত্র স সা হচ্ছে না, কিন্তু যদি সা হয় তাহলে সিন দিতে হবে। হ্যাঁ, সদ থাকলে স অ উচ্চারণ হবে, ওয়াকার আকার হবে না। এই আকারটা দিলাম শেষে, এটা হবে না। হ্যাঁ, এটা হবে শুধুমাত্র স স সদ যাবার স সজ্জের সুই সদবে সু স সি সু। আলহামদুলিল্লাহ। এখন আমরা 14 নম্বর মাখরাজ চলে আসবো।
14 নম্বর মাখরাজ হচ্ছে জিবের না জিব শেষ। হ্যাঁ, এবার আসছে আমরা সাফাতাইন মানে ঠোঁট। 14 নম্বর মাখরাজ জিবের সরি নিচের ঠোঁট, নিচের ঠোঁটের ভিজা অংশ এবং সামনে উপরে 2 দাঁতের আগা। হ্যাঁ, এটা খুবই সহজ, সবাই পারবে, ছোট ছেলেতেও পারবে, বড় ছেলেতেও আরো তো পারবে। ফা খুবই সহজ, দেখেন ছবিটা শুধুমাত্র দেখেন। ফা ফা এই দেখেন ওই 2 দাঁত, ফা ফা হালকা ওই উপরকার 2 দাঁতটা দেখতে পাওয়া যাবে, নিচকার ঠোঁটের ভিজা অংশে লাগবে, দিয়ে পড়তে হবে ফা এক আলিফ টান দিয়ে ফা। ওখানে আমি বলতে ভুলে গেছিলাম দদ না সরি র এক আলিফ টান, জাল এটা 3 আলিফ টান, আর সা এক আলিফ টান, আর ওপরকার যেটা আছে যা হচ্ছে এক আলিফ টান যা, সিন 3 আলিফ, সদও 3 আলিফ, সদে আবার শেষ হয়ে যায় কলকলা হবে, মানে মাকড়াই ধাক্কা লেগে আবার এটা ফিরে আসবে সদে, এভাবে সদে সিন, আর যা সিন সদে। জি আলহামদুলিল্লাহ। এবার আমরা এখানে চলে আসি ফা নিচের ঠোঁটের ভিজা অংশ উপরকার 2 দাঁতের আগা লাগিয়ে দিলেই ভিতর থেকে হাওয়া দিবেন, দিয়ে বের করে দিবেন। ফা হয়ে গেল। ফা 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 জবর ফা জের ফি ফা পেশ ফু, ফা ফি ফু, ফা জবর ফা জের ফি ফা পেশ ফু, ফা ফি ফু, ফা ফি ফু। এবার এরকম হবে না, হ্যাঁ, ঠোঁটের কি দুই ঠোঁটের শুকনো অংশ তো হবে না, ফা ফি ফু এটা হবে না, ফা ফি ফু এটা হবে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা 14 নম্বর মাখরাজ কমপ্লিট করলাম, আর 2টি আছে 15 এবং 3টি 15, 16, 17। 15 নাম্বার আলহামদুলিল্লাহ খুবই সহজ। 2 ঠোঁট না মিলিয়ে উচ্চারণ হয়, মাঝখানে হতে উচ্চারিত হয়। আমরা দেখে নিই কেমন হয় উচ্চারণ হয়। এখানে 2 ঠোঁট, এটা বা দিয়েছে, ওয়াও এখানে আছে, জি। এবার আসছে ওয়াও, ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ উ, উ হামজা না হয় উ, এটা হামজাতে হয় উ, সিম্পল ভাবে ওয়াও পেশ উ হয়। আর ওয়াও জের উই, ওয়াও পেশ ওয়াও জবর ওয়া হবে না, ওয়ালাহুম। যখন কোরআন আয়াতগুলো পড়বেন তখন মজা পাবেন ইনশাআল্লাহ। এখন ভালোভাবে পড়েন। ওয়া উই উ, ওয়া উই উ, ইউ হবে না, হ্যাঁ, ইউ হলে ইয়া হয়ে যাবে। তাহলে 2 ঠোঁটের মাঝখান হতে উচ্চারিত হয় ওয়া। 2 ঠোঁটকে জড়ো করে রাখবেন প্রথমে, দিয়ে ছেড়ে দিবেন ওয়া ওয়া ওয়াও। 2 ঠোঁট জড়ো করে ছেড়ে দিয়ে আবার জড়ো করতে হবে, তবে ওয়াও পড়তে পারবেন। 2 ঠোঁট প্রথমে জড়ো করেন, হ্যাঁ এইভাবে জড়ো করবেন, মুখ গোল করে জড়ো করলেন, দিয়ে তারপরে ছেড়ে দিবেন, এইভাবে বড় হবে, আবার মুখটাকে এইভাবে গোল করবেন, তাহলে হয়ে যাবে। দেখেন ওয়াও ওয়াও হয়ে গেল। তারপর আসছে আমাদের 16 নম্বর মাখরাজ। 2 ঠোঁটের ভিজে অংশ মিলিত হয়ে উচ্চারিত হয়। 2 ঠোঁটের ভিজা অংশ, এটা বা হয়, হ্যাঁ, যখন 2 ঠোঁটের ভিজা অংশ মিলবে, ভিজা অংশ মানে ওই দাঁতের পরে একটু এই দিকে, খুব চেপে বলবো না, হালকা বা বা বা, এটা এক আলিফ হয়, বা এক আলিফ টান দিয়ে পড়তে হয়, বা জবর বা জের বি বা পেশবু। আবার বায়ের ওপরে ফোঁটা হয় না, নিচে হয়, হ্যাঁ, নিচে একটা ফোঁটা হয়, ওপরে যদি একটা ফোঁটা দিই বায়ের মতো এইরকম ড্র করা থাকবে, ওপরে একটা ফোঁটা দিলে ওটা নুন হয়ে যায়। ওটা কি হয়, ওটা নুন হয়ে যায়, ওটা আর বা থাকে না। দেখেন এটা বা থাকলো না, নুন হয়ে গেল, তাহলে কি হবে নানি নু। আর যদি আমরা নিচে ফোঁটা দিই তাহলে বা বিবু, নিচে ফোঁটা দিলাম তাহলে কি হলো বা বিবু, বা নিচের ঠোঁটের ভিজা অংশ প্রকার, আর নিচকার 2 ঠোঁটের ভিজা অংশ বা বিবু
ব্যাস কমপ্লিট। আলহামদুলিল্লাহ। এবার আমরা শুধুমাত্র মিম দেখে নেব, যে আমরা শেষ করে দেব। মিম যাবার মা, মিম জের মিম পেশ মু, মিম খুবই সহজ। মিম 3 আলিফ টান দিয়ে পড়তে হয়, আর মিমের ওপর জের যাবার পেশ দিলে মা মিমু উচ্চারণ হয়। তাহলে মিম কিভাবে উচ্চারণ হয়? দুই ঠোঁটের, এই দেখেন, শুকনো অংশ থেকে, ব্যাস দুই ঠোঁটের শুকনো অংশ থেকে মিম, আর ভিজে অংশ থেকে বা। এই দুটো একটু মনে রাখবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনি যদি দুই ঠোঁট জড়ো করবেন, দিয়ে মিম ছেড়ে দিয়ে আবার নিয়ে আসবেন। দুই ঠোঁট প্রথমে জড়ো করলেন, দিয়ে আবার ছেড়ে দিবেন, দিয়ে আবার জড়ো করবেন, তাহলে মিম হয়ে যাবে। মিম হালকা টেনে ছেড়ে দিবেন। আর বা যেটা বললাম, প্রথমে জড়ো করে রাখবেন, দিয়ে তারপরে ছেড়ে দিবেন, এইভাবে ছেড়ে দিবেন, বা বা। হ্যাঁ, তাহলে হয়ে গেল বা। ব্যাস। আমরা এখান থেকে আমরা বারবার করে প্র্যাকটিস করব। কি করব, বাম দিকে স্কিপ করব, স্কিপ করে আবার আমরা বারবার করে আমরা রিপিট করব ইনশাআল্লাহ। বা মিম, বা মিম, ওয়াও। আবার আমি প্রথম থেকে বলে দিচ্ছি একবার করে। জি, লাম আমাদের দদ ছিল, জি, দদ হবে জিভের পার্শ্ব কিনারার ডান অথবা বাম দিকের যে কোনো এক জায়গায় ওপর দাঁতের গোড়ার মাড়ির সঙ্গে লাগে উচ্চারিত হয় দদে, দদে। আর লাম হবে জিভের আগা এবং ওপরের 8টি দাঁতের সঙ্গে লাগিয়ে, তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় ল্যাম, 3 আলিফ, এটাও টান দিতে হয়। নুন জিভের আগার কিনারা ওপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় নুন, জিভের আগার কিনারা ওপর তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় নুন। ব্যাস হয়ে গেল। তারপর আছে র, জিভের উল্টা পিঠ আর ওপর তালু, জিভের উল্টা পিঠ ওপর তালু, এই দুটা পরিভাষা মুখস্থ করবেন। জিভের উল্টা পিঠ এবং জিভের উল্টা পিঠ এবং এভাবে মুখস্থ করবেন, জিভের উল্টা পিঠ এবং তালুর সঙ্গে লাগে উচ্চারিত হয় র। ব্যাস হয়ে গেল। তারপর আছে কি পড়তে হয়, তা দাল ত, জিভের আগা, সামনে উপরে 2 দাঁতের গোড়া, জিভের আগা এবং সামনে উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগে উচ্চারিত হয় তা দাল ত। ব্যাস হয়ে গেল। সা দাল র, এটা জিভের আগা ও উপরে 2 দাঁতের আগা। সা দাল দ নরম আওয়াজে পড়তে হয়, সা দাল দ নরম আওয়াজে পড়তে হয়, সা দাল দ, জিভের আগা এবং সামনে উপরে 2 দাঁতের আগা, 2 আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় সা দাল দ। এবার আসছে জা সিন সদ, খুবই সিম্পল, জিভের আগা, সামনে উপরে নিচ এবং উপরের এবং নিচে 2 দাঁত ভাইব্রেট করে উচ্চারণ করতে হয় জা। সিন পাতলা করে, সদ হালকা মোটা করে, তাহলে হয়ে গেল। সিস লাগবে সদেও সিনেও, হ্যাঁ, সিনে বেশি, সদে হালকা, কিন্তু মোটা করতে হবে সদে সিস আসবে হালকা, সদে সিন এটা পাতলা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার আছি আমরা ফা। ওই তো বললাম, ফা হচ্ছে ওপরকার 2 দাঁতের আগা, নিচের ঠোঁটের ভিজা অংশ, ফা 1 আলিফ টান দিয়ে পড়বো। আর ওয়াও, ওই তো 2 ঠোঁট মিলাবেন, 2 ঠোঁট মিলাবার পরে যেটা রেজাল্ট আসবে, মিলিয়ে ওয়াও ছেড়ে দিয়ে আবার মিলাবেন ওয়াও। অনুরূপভাবে বাটা একটু আলাদা, বা হচ্ছে 2 ঠোঁট মিলিয়ে ছেড়ে দিবেন বা। আর মিম এটা হচ্ছে দুই ঠোঁটের ভিজা অংশ বা, আর মিম হচ্ছে শুকনো অংশ। ব্যাস, মিম 3 আলিফ টান দিয়ে পড়বো। জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।